যেমন কোনো মানুষ ডাইরেক্টলি কিছু বলে না, কিন্তু তাদের মুখ দেখে আমাদের বুঝে নিতে হয়, বা তার অঙ্গি ভঙ্গি ইশারা এসব দেখে আমাদের বুঝে নিতে হয়। তো সেভাবে আমাকে তার দিকে সেই নজরে তাকে তাকিয়ে থাকতে হবে এক দৃষ্টিতে। অন্যর দিকে তাকালে সে কি বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারবো না। ঠিক সেরকম অঙ্ক যখন করবো তখন অন্যদিকে মন না দিয়ে অঙ্কটার উপর ফোকাস করব। তবে তো তুমি বুঝতে পারবে, তাহলে কি করে বুঝবে ও কি বলতে চাইছে। কাঁচ ফলকে আলোটা কোথা থেকে পড়ছে, এখানে কাঁচ ফলকটা আছে, আমি আলোটা এইভাবে ফেলছি, কোন মাধ্যম থেকে আলোটা কাঁচ ফলকে প্রবেশ করছে? বাতাস থেকে, বায়ুমণ্ডল থেকে। তাহলে আমি একটা মাধ্যম পেয়ে গেলাম বায়ুমণ্ডল, আর একটা মাধ্যম পেয়ে গেলাম কাঁচ। তাহলে বায়ুমণ্ডলে, বায়ু মাধ্যমে আলোর বেগ কত জানি, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কও জানি 1। আবার কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, কাঁচ মাধ্যমে আলোর বেগ কত হবে, ফর্মুলাতে বসিয়ে দেবো, বার করে নেবো। হ্যাঁ, আমি রিজওয়ানা। তো আমি এর আগে আলো চ্যাপ্টারটির অঙ্কর জন্য একটা ভিডিও দিয়েছিলাম, পার্ট 1। তো আজকে পার্ট 2, এবং এই যে 5টা মানে ফর্মুলা লিখেছি, সেই 5টা ফর্মুলার উপরে অঙ্ক করাবো। দেন পুরো আলো চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা আছে সমস্ত ফর্মুলার উপর অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমি ফর্মুলা শিট সেন্ড করে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও। আর তার আগে আমি একটা ভিডিও করেছিলাম, স্ট্র্যাটেজি ভিডিও, যেখানে আমি বলেছিলাম টু ডু লিস্ট পাঠানোর জন্য ইমেলে এবং টেলিগ্রামে। তো 3-4 জনের নাম আমি বলবো, তারা রেগুলার বেসিসে এখনো টু ডু লিস্ট পাঠাচ্ছে, যেটা বেশ ভালো লাগলো। একজনের নাম হচ্ছে জান্নাতুন পারভিন, একজন হচ্ছে সায়েদ ওয়াস, কি জানি না উচ্চারণটা আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক নামটা এখানে আছে, সায়েদ ওয়াইসি হয়তো বলে, জানি না। সুলেখা দাস, শম্পা রয়, যে ইনস্টাগ্রামে পাঠাচ্ছে। তো এই 4 জন, শম্পা রয় তো 4 দিন আগে পাঠিয়েছে, আর পাঠায়নি। তবে সাইয়েদ ওয়াইসি এবং জান্নাতুন পারভিন রেগুলার বেসিসে ভিডিও, মানে টু ডু লিস্ট পাঠাচ্ছে। টু ডু লিস্ট জিনিসটা কি, প্রতিদিন কি কি পড়ছে সেটা সকালে লিখে নেওয়া, তারপরে রাত্রে কতটা কমপ্লিট হয়েছে সেটা টিক চিহ্ন দিয়ে আমাকে সেন্ড করো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, আমি ফর্মুলা শিট সেন্ড করে দেবো। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট ফর্মুলা হচ্ছে, প্রথম ফর্মুলাগুলো বুঝিয়ে দিই। ডেল্টা মানে হচ্ছে বিচ্যুতি কোণ, আই মানে আপতন কোণ, আর আর মানে হচ্ছে প্রতিসরণ কোণ। ধরো প্রতিসরণ হচ্ছে এই মাধ্যম থেকে আলো এই মাধ্যমে প্রবেশ করছে, ধরো লঘু থেকে ঘনতে প্রবেশ করছে, এটা হলো আই, এটা হলো আর। তাহলে বিচ্যুতি কোণ কোনটা, এদিকে যাওয়ার কথা ছিল এদিকে এলো, তাহলে এটা হলো বিচ্যুতি কোণ। তাহলে ডেল্টা সমান কি হবে, এই পুরোটা হচ্ছে আই, এটা আর। তাহলে এইটা বার করার জন্য কি করতে হবে, এই পুরোটা থেকে এটা বিয়োগ করতে হবে। এইটার সমান এটা কেন হলো, তার কারণ এটা বিপ্রতীপ কোণ এটার সাথে, তাহলে আই মাইনাস আর হবে এক্ষেত্রে বিচ্যুতি কোণ। তবে যদি আলোটা ঘন থেকে লঘুতে যেত তাহলে কি হতো, অবিলম্বে থেকে দূরে সরে যেত। এটা হলো আই, এই পুরোটা হলো আর। বিচ্যুতি কোণ কোনটা, এদিকে যাওয়ার কথা এদিকে গেল, তাহলে এটা হলো বিচ্যুতি কোণ ডেল্টা। এটার মান কত হবে, আর মাইনাস আর। তাই এই ফর্মুলাটা আমি এখানে লিখেছি। পরের ফর্মুলা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এক্ষেত্রে ছবিটা হবে এরকম, এটা প্রিজম, অবিলম্ব টানলাম, এখানে আলো ফেললাম, অবিলম্বের সঙ্গে কোণ হচ্ছে আই, এদিকে যাবে অবিলম্ব থেকে, এটা হলো আর, এটা হলো এ, সরি এটা আর না, এটাকে I1 এটাকে I2 ধরা হয়েছিল প্রিজমে যখন প্রমাণ করেছিলাম। প্রমাণটা না বুঝতে পারলে দেখে নিও, আমার ভিডিওতে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, এটা হলো I1, এটা হলো I2, আর এটা হলো প্রিজমের কোণ এ, প্রতিসরক কোণও বলা হয় এটাকে। তো ডেল্টা ইকুয়াল টু বিচ্যুতি কোণ সমান I1 প্লাস I2 মাইনাস এ। এখানে বিচ্যুতি কোণ কোনটা, এই আলোটা এদিকে প্রিজম না থাকলে এদিকে যেত, এই আলোটাকে পিছন দিকে বাড়ালাম, এটা হলো বিচ্যুতি কোণ। তো বুঝিয়েছি আমি, আর ভালো করে বোঝাচ্ছি না, শুধুমাত্র ফর্মুলাগুলো একটু রিভাইজ করে দিচ্ছি। এটা আর ডেল্টা মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন বিচ্যুতি কোণ কখন হবে, যখন আপতন কোণ আর নির্গমন কোণ এর মান সমান হবে। তখন কি হবে, I1 প্লাস I2, 2I, আই ধরে নিলাম মাইনাস এ, সেক্ষেত্রে সর্বনিম্ন বিচ্যুতি কোণ 2I মাইনাস এ হবে। পরবর্তী ফর্মুলা, মিউ প্রতিসরাঙ্ক বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। বেগ বলতে আলোর বেগ, আলো একটা মাধ্যমে প্রবেশ করলো, সেই মাধ্যমে প্রবেশ করে যাওয়ার পথে তার বেগের কিরকম পরিবর্তন হবে সেটা নির্ভর করে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কেমন। যদি সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, মানে সেই মাধ্যম যদি বেশি ঘন হয়, তাহলে বেগ কম হবে। তাহলে ঘন বেশি, বেগ কম, প্রতিসরাঙ্ক বেগ ব্যস্তানুপাতিক, সেই অনুযায়ী এটা এলো। ব্যস্তানুপাতিক সম্পর্ক কিভাবে লিখলে এভাবে হয়, μ1/μ2
সমান v2 বাই v1। আর আমরা এটা জানি v সমান n ল্যামডা, বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এবার একটা আলোর জন্য কম্পাঙ্ক তো ধ্রুবক থাকবে, সমান থাকবে, তাহলে সেই আলোটার একটা মাধ্যমে প্রবেশ করলো, সেই মাধ্যমে বেগের বা দুটো মাধ্যম আছে, দুটো মাধ্যমে বেগের অনুপাত, মানে সেই আলোটির বেগের অনুপাত কি হবে? সমানুপাতিক, v সমানুপাতিক ল্যামডা। তাহলে v1 বাই v2 হলে ল্যামডা 1 বাই ল্যামডা 2, এখানে v2 বাই v1 আছে, তাই ল্যামডা 2 বাই ল্যামডা 1। সুতরাং এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি মিউ ল্যামডার সঙ্গে ব্যস্ত অনুপাতিক। 5 নাম্বার, এটা হচ্ছে তোমার ওই বিক্ষেপণের ক্ষেত্রে এই ফর্মুলাটা ছিল, i সমানুপাতিক 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, বা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হচ্ছে ল্যামডা। কোনো আলোর তীব্রতা সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে সে আলোর বিক্ষেপণের তীব্রতা তত কমবে, এটাই বলা হয়েছে। আই হচ্ছে তীব্রতা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই ফর্মুলার উপর আমি আজ অঙ্ক করাবো, তার মধ্যে 3টা অঙ্ক আমি লিখে রেখেছি। অঙ্কগুলো প্রথমে পজ করে তোমরা ট্রাই করো, কমেন্টে জানাও, তারপর আমার করা ভিডিও অঙ্কটা সলিউশনটা দেখবে। ডান। আচ্ছা, তো প্রথম অঙ্ক বলা আছে কাঁচে আলোর বেগ এত, জলে এত, কাঁচ ও জল মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত কত? যা বলেছে তা আমি আগে লিখবো বাধারে। কি বলেছে? কাঁচে আলোর বেগ, আমি ভি নিচে জি লিখলাম, যেহেতু কাঁচে গ্লাস বলে, এটার মান বলে যে 2 × 10⁵। জলে ভি ডাব্লিউ 2.25 × 10⁵, এককগুলো লিখছি না। কাঁচ ও জলের প্রতিসরাঙ্কের অনুপাত, প্রথমে মনে রাখবে যখন অঙ্কটা দেখবে প্রথমে কি বলেছে, সেকেন্ডে কি বলেছে, নাহলে ভুল হয়ে যাবে। কাঁচ ও জল মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত, তাহলে মিউ জি কাঁচের প্রতিসরাঙ্ক বাই মিউ ডাব্লিউ, এটা বার করতে বলেছে। তাহলে এই ফর্মুলাটা লাগাবো এটা, তাহলে মিউ1 বাই মিউ2 হলে v2 বাই v1 হচ্ছে, তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ হলে ভি ডাব্লিউ বাই ভি জি হবে। ভি ডাব্লিউ কত? 2.25 × 10⁵, 2 × 10⁵, এটা কেটে গেল 2.25 বাই 2, উত্তর। এবার কাটাকাটি করে যা আসবে সেটা হবে উত্তর। হ্যাঁ, জিনিসটা বুঝতে পারলে কি করে করবো। পরের অঙ্ক, প্রতিসরণ কোণ এত, প্রতিসরণের জন্য আপাতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 60 ডিগ্রি, চ্যুতিকোণ কত? তো প্রতিসরণের জন্য এটা বলে দিয়েছে, তাহলে ছবিটা প্রথমে আঁকবো। এটা হলো আপাতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 60 ডিগ্রি, তার মানে এইভাবে আলোটা যাচ্ছে। চ্যুতিকোণ কোনটা? এটা। কত হবে? ডেল্টা সমান আর মাইনাস আই। যদি মাথাতে না ঢোকে এটা ভাববে চ্যুতিকোণ সমান বড় মাইনাস ছোট কোণ। কোণের মান কি ঋণাত্মক হতে পারে, নেগেটিভ হতে পারে না? তাহলে যা মান দেওয়া থাকবে, এটা যদি বেশি হয় তাহলে আই মাইনাস আর করে দেবো, এটা যদি বেশি হয় তাহলে আর মাইনাস আই করে দেবো। তাহলে এটা বেশি, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কত হবে? 15 ডিগ্রি। অঙ্ক বোঝা গেল। এরপর এই অঙ্কটা পড়ো। একটি আলো সমবাহু প্রিজমের পৃষ্ঠে কত কোণে আপতিত হলে, সমবাহু প্রিজমের পৃষ্ঠ, ছবিটা আঁকবো, মানে প্রতিটি কোণ 60 ডিগ্রি। আর এটা আমরা জানি প্রতিসরণ মানে প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ, তাহলে প্রিজমের কোণ এখান থেকে আমি এই লাইন থেকে বার করতে পারলাম 60 ডিগ্রি। কত কোণে আপতিত হলে, মানে আয়ের মান কত হলে ডেল্টা মিনিমাম 20 ডিগ্রি হবে, মানে সর্বনিম্ন চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে কখন, সেটা জিজ্ঞেস করেছে, মানে আপতন কোণের মান জিজ্ঞেস করেছে। তাহলে আমি এটা মুছে আমি এই অঙ্কটা এখানে করছি। ডেল্টা মিনিমাম বলে দিয়েছে 20 ডিগ্রি, এও বলে দিয়েছে 60 ডিগ্রি, জিজ্ঞেস করেছে আই কত। ফর্মুলা বসাবো, ডেল্টা মিনিমাম 2i মাইনাস এ 20 ইকুয়াল টু 2i মাইনাস 60, 2i ইকুয়াল টু 80, i ইকুয়াল টু 40 ডিগ্রি। 40 ডিগ্রি কোণে যদি আমি আলোটাকে ফেলি এই সমবাহু প্রিজমের ওপর, তাহলে সর্বনিম্ন চ্যুতিকোণ 20 ডিগ্রি বের হবে। এটা হলো আমার অঙ্কের প্রসেস। তাহলে এই 3টা অঙ্ক বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমি আরেকটা অঙ্ক করাবো, আরো না, এখন অনেকগুলো করাবো, প্রিজমের উপর এখনো 2-3টা অঙ্ক করাবো। এই অঙ্কটা দেখো, বলে দিয়েছে প্রিজমের কোণ 60 ডিগ্রি, আপতন কোণ 50 ডিগ্রি,
আর নির্গমন কোণ অর্থাৎ I2 48°। নির্গমন কোণ বলতে I2। বিচ্যুতি কোণ জিজ্ঞেস করেছে, তাহলে কোন ফর্মুলা আমি কাজে লাগাবো? এইটা 2 নাম্বারেরটা। তাহলে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ সহজ, শুধু ফর্মুলাটা মনে রাখলে হবে। 50° প্লাস 48° মাইনাস 60°। কত হবে? এটা থেকে এটা বিয়োগ করে দেওয়া হবে। 48 মাইনাস 10 38°। অঙ্কটা বোঝা গেল? সহজ ছিল অঙ্কটা, শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখতে। অনেকে বলতে দুজন আমাকে ইমেল করেছে প্লাস টেলিগ্রামে মেসেজ করছে যে হ্যাঁ ফর্মুলাগুলো মনে থাকছে, কিন্তু কখন কোন জায়গাতে ফর্মুলাটা কিভাবে ব্যবহার করবো সেটা বুঝতে পারছি না, কনফিউশন হচ্ছে। এটা প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আসবে, কিন্তু আমি একটা হেল্প করতে পারি, অঙ্কটা যখন পড়বে তখন কি কি বলেছে সেটা বা ধারে লিখে নিলে। এই যেমন আমি এখানে প্রতিসরণ কোণ, প্রতিসরণের জন্য আপতন কোণ এটা বলে দিয়েছি, চ্যুতি কোণ জিজ্ঞেস করছে, ডেল্টা জিজ্ঞেস করছে। তাহলে আমার কাছে কি কি জিনিস আছে, কি কি অক্ষর আমি দেখছি চোখের সামনে? I1 দেখছি, সরি I দেখছি, R দেখছি, ডেল্টা দেখছি। তাহলে কোন ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো, প্রয়োগ করতে পারবো? কোন ফর্মুলাটা পড়েছিলাম মাথাতে আনতে হবে। প্রতিসরণ বলেছিলাম, আমরা প্রতিসরণের কথা ভাবতে হবে। হ্যাঁ মনে পড়ছে, ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই, সেক্ষেত্রে ফর্মুলাটা লাগানো সহজ ছিল। এই যে অঙ্কটা, এই অঙ্কতে কি বলেছে? সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম বলেছে প্রতিটি কথার মূল্য আছে, এমনি এমনি সমবাহু প্রিজম বলে দেয় নাই, তোমার মাথা ঘোরানোর জন্য বলে দিচ্ছে সমবাহু প্রিজম। তোমাকে এভাবেও বলতে পারতো যে প্রিজমের কোণ 60°, কিন্তু এভাবে বলে দেয় না। এরকম করে দিলে তো সহজ হতো, তাই না? 60° বেরিয়ে যেত। সমবাহু প্রিজম, তাই প্রশ্নটার প্রতিটি ওয়ার্ড আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। কি কি বলেছে, কি কি বলতে চেয়েছে, কি কি আমাকে বোঝাতে চেয়েছে। যেমন কোনো মানুষ ডাইরেক্টলি কিছু বলে না, কিন্তু তাদের মুখ দেখে আমাদের বুঝে নিতে হয়, বা তার অঙ্গি ভঙ্গি ইশারা এসব দেখে আমাদের বুঝে নিতে হয়। তো সেভাবে আমাকে তার দিকে সেই নজরে তাকে তাকিয়ে থাকতে হবে এক দৃষ্টিতে। অন্যদিকে তাকালে সে কি বলতে চাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। ঠিক সেরকম অঙ্ক যখন করবো তখন অন্যদিকে মন না দিয়ে অঙ্কটার উপর ফোকাস করব, তবে তো তুমি বুঝতে পারবে। তাহলে কি করে বুঝবে ও কি বলতে চাইছে? গট ইট? আচ্ছা, কতক্ষণে আপত্তি হলো, এগুলো আমি লিখে নিলাম। I1 ডেল্টা ন্যূনতম চ্যুতিকোণ, চ্যুতিকোণ না, ন্যূনতম চ্যুতিকোণ, সর্বনিম্ন চ্যুতিকোণ, এই ফর্মুলাটা এভাবে করলাম। তারপরে এই অঙ্কটা করলাম, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তো এই দুটো অঙ্ক করার পর আরেকটা অঙ্ক করাবো, দেন ফিনিশ, সব শেষ হয়ে যাবে। সব শেষ বলতে আলো সমস্ত অঙ্ক শেষ হবে। কি বলেছে দেখো, একটু মাথা খাটাতে হবে। এই যে অঙ্ক দুটো লিখেছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে লিখেছি, তো ভাবো একটু, তারপর আমার করার দেখবে। কি বলেছে? 2 মিলিমিটার বেধের একটি কাঁচ ফলক অতিক্রম করতে একটি আলোর কত সময় লাগবে? কি কি বলেছে? একটা কাঁচ ফলকের কথা বলেছে, আর এত বেধ বলেছে, সময় জিজ্ঞেস করেছে, মিউ বলে দিয়েছে। লিখি প্রথমে ছবিটাকে। কাঁচ ফলক বলতে এটা, একটা আলো এখানে পড়বে, তো এভাবে আসবে, মানে এই যে কাঁচ ফলকটাকে অতিক্রম করছে, এই পাশ থেকে এই পাশে আসছে, অতিক্রম করতে কত টাইম লাগবে জিজ্ঞেস করেছে। বেদ বলে দিয়েছে, মানে এটা বলে দিয়েছে 2 মিলিমিটার, মিউ বলে দিয়েছে এত। কিভাবে বার করব ভাবো। দেখো, টাইম বার করাতে হবে, আমাকে এতটা দূরত্ব পার করতে হবে, মানে তোমাকে এস বলে দিয়েছে এত, 2 মিলিমিটার, মানে 2 × 10⁻³ মিটার। একটু মনোযোগ সহকারে দেখবে। তাহলে ভাবো ভাবো, এস বলে দিয়েছে, টি জিজ্ঞেস করেছে, এরকম কোন ফর্মুলা আমার মাথাতে আসছে কিনা? অবশ্যই আসার কথা। এস সমান ভি টি, সরণ সমান বেগ ইন্টু সময়। তাহলে এইটা জানি, এটা বার করতে হবে, আবার এটা জানি না, তাহলে বেগ কিভাবে বার করব? এখান থেকে প্রতি সরাঙ্ক থেকে আমি বেগ বার করব। কিভাবে বার করব? সহজ, এই ফর্মুলা। μ1/μ2 সমান v2/v1 ফর্মুলা আমি কাজে লাগিয়ে আমি ওই কাছে আলোর বেগটা বার করতে পারবো। কোথা থেকে কাছে পড়ছে? বাতাস থেকে পড়ছে, তাহলে μ1টা বাতাস 1, এটা 1.5,
v2 হচ্ছে কাছে আলোর বেগ, যেটা আমাকে বার করতে হবে। v1 আমরা জানি বাতাসে আলোর বেগ 3 × 10⁸, তাহলে v2 বেরিয়ে যাবে, এটা ওইদিকে চলে যাবে 3/2, 2 × 10⁸ মিটার/সেকেন্ড। বুঝতে অসুবিধা হলো? বোঝাচ্ছি। প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, এস বলে দিয়েছে, টি বার করতে বলেছে। এস সমান ভিটি আমরা জানি, তাহলে এখানে প্রতিসরাঙ্কের কোনো ফর্মুলা নাই, কিন্তু ভিটা আমাকে বার করতে হবে। ভিটা বার করার জন্য আমি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে ভিটা বার করতে পারবো। কিভাবে বার করবো? আমরা μ1 জানি না, v1 জানি না, কি এসব কি? কাঁচ ফলকের মধ্যে আলো অতিক্রম করতে কত সময় লাগছে, তাহলে কাঁচ ফলকে আলোটা কোথা থেকে পড়ছে? এখানে কাঁচ ফলকটা আছে, আমি আলোটা এইভাবে ফেলছি, তাহলে কোন মাধ্যম থেকে আলোটা কাঁচ ফলকে প্রবেশ করছে? বাতাস থেকে, বায়ুমণ্ডল থেকে। তাহলে আমি একটা মাধ্যম পেয়ে গেলাম বায়ুমণ্ডল, আর একটা মাধ্যম পেয়ে গেলাম কাঁচ। তাহলে বায়ুমণ্ডলে, বায়ু মাধ্যমে আলোর বেগ কত জানি? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কও জানি 1। আবার কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, কাঁচ মাধ্যমে আলোর বেগ কত হবে? ফর্মুলাতে বসিয়ে দেবো, বার করে নেবো। বেরিয়ে গেল 2 × 10⁸ মিটার/সেকেন্ড। আমি এবারে মানটা বসাবো, 2 × 10⁻³ সমান 2 × 10⁸ টি। টি সমান হবে কত? -11 মিটার, সরি, সেকেন্ড। ক্যালকুলেশনটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। অঙ্কটা বুঝতে পারলে কিনা কমেন্টে অবশ্যই জানাবে, এবং বলবে হ্যাশট্যাগ, এটা নাম দিচ্ছি রিজ কোয়েশ্চেন, হ্যাশট্যাগ রিজ কোয়েশ্চেন। আমরা বুঝতে পেরেছি। নেক্সট যে ভিডিওটা হবে, সেই ভিডিওটাতে আমি যারা এইটা কমেন্ট করবে তাদের নাম বলবো। ঠিক আছে? বেশ, এই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। এই অঙ্কটা বলছি, প্রথমে পজ করে অঙ্কটা ট্রাই করো। আলো বায়ু থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, বায়ু থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করছে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5। মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে এত। বায়ুতে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা বায়ু, এটা যে কোনো একটা মাধ্যম। এখানে আলোটা এভাবে পড়ছে, ঠিক আছে? এর প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5, এর প্রতিসরাঙ্ক আমরা জানি 1। এবার এইখানে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 4000 অ্যাংস্ট্রম। জিজ্ঞেস করেছে বাতাসে ওই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য কত? কোন ফর্মুলা? μ1/μ2 সমান λ2/λ1। এখানে লিখছি, তাহলে μ1 কোনটা? এটা। μ2 এটা, তাহলে μ1/μ2 সমান λ2/λ1। মান বসাও, 1/1.5 সমান λ2 কত? এটা 4000 বাই λ1। λ1 সমান কত বেরোবে? 4000 × 3/2, 6000 অ্যাংস্ট্রম। বোঝা গেল? তার মানে λ1 সমান বেরোলো 6000 অ্যাংস্ট্রম। মানে বায়ু মাধ্যমে ওই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য হলো। এটা ফর্মুলা বেসড ছিল, সেরকম বোঝাচ্ছিল না, কিছু মাথা কাটানো সেরকম কিছু ছিল না। তবে হ্যাঁ, ফর্মুলাটা মাথাতে রাখতে হবে, আর এটাতে একটু মাথা কাটানো ছিল, এই ফর্মুলাটা ভাবতে হতো। এরপর আর একটা অঙ্ক করাবো, দেন ছুটি। আচ্ছা, একটা অঙ্ক আমি লিখছি না, মুখে বলছি, শোনো। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। অঙ্কতে বলে দেওয়া আছে, তোমাদের প্রশ্ন বিচিত্রতে দেওয়া আছে। জিজ্ঞেস করেছে বিক্ষেপিত নীল আলোর তীব্রতা বিক্ষেপিত লাল আলোর তীব্রতার কত গুণ হবে? কি বলেছে? নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে ব্লু, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, λr এর অর্ধেক। জিজ্ঞেস করেছে বিক্ষেপিত নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষেপিত লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, কত গুণ হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে ফর্মুলা হবে এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? I1/I2 সমান, যেহেতু ব্যস্তানুপাতিক তাই λ1টা নিচে হবে, λ2টা উপরে হবে। λ2/λ1 লিখে ছেড়ে দিলে হবে না, পুরোটার 4। কেন? তার কারণ ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাতের সঙ্গে। তাহলে এবার I1/I2, I1 বলতে IB করছি, I2 বলতে IR করছি। তাহলে এখানে কি হবে? λr/λb তার 3/4, λr/λb। λr টাকে, আচ্ছা, λr টাকে
টু ল্যামডা বি করে দিই, ল্যামডা আর সমান টু ল্যামডা বি, টু ল্যামডা বি আর নিচে ল্যামডা বি। কি ল্যামডা ল্যামডা করছেন দিদি নাকি? টু টু দি পাওয়ার 4, এটা ল্যামডা ল্যামডা কেটে গেল, যদি 4 2 8 2 16, তাহলে বিক্ষেপিত আলোর নীল আলোর তীব্রতা বিক্ষেপিত লাল আলোর তীব্রতার 16 গুণ। অঙ্কটা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এই ছিল আমাদের অঙ্ক, সমস্ত ফর্মুলার ওপর আমি অঙ্ক করে দিয়েছি, ফর্মুলা ঠিক টেলিগ্রামে পেয়ে যাবে। আর অবশ্যই আমি বলবো আমার আলোর প্রতিটি ভিডিও অবশ্যই দেখে নিও, তুমি যেখানে পড়েছো পড়ো না কেন, কিছু একটু আলাদা পাবে, কিছু উদাহরণ আলাদা পাবে, কিছু জিনিস আলাদা পাবে। তো দেখতে পারো যদি সময় থাকে, কারণ সামনে পরীক্ষা, তো পরীক্ষাটা দেওয়ার পরও দেখতে পারো, পরীক্ষাটার আগেও দেখতে পারো, অসুবিধা নেই। টেস্টের জন্য বেস্ট অফ লাক। আর হ্যাঁ, চলতরিতের উপর আমি অঙ্কন ভিডিও নিয়ে আসবো খুবই শিগগিরই। আর কিসের উপর ভিডিও চাও? কেমিস্ট্রি পার্ট অনেকটা বলছে, জৈব রসায়ন, পর্যায় সারণী, দেবো। আজ আমি সমস্ত রেকর্ড করে তোমাদের দেবো, চিন্তা নেই। বেস্ট অফ লাক। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নিও।